হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 1 ইন্ট্রোডাকশন। আজকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লেকচার নাম্বার 1। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি, রিক্রুটমেন্ট, রিকোয়ারমেন্ট কি, ফরকাস্ট। অর্থাৎ এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটা প্রশ্ন করবে, তার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। এখন এই চ্যাপ্টারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য কিরকম ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমি একটা অ্যানালাইসিস দিচ্ছি 15 থেকে 22 পর্যন্ত। কিছুদিন আগে পরীক্ষা গেলে এই 22 সালের প্রশ্ন পর্যন্ত আমি আপডেট করে দিছি, এরপরে আর কোনো আপডেট নাই। দেখতেছি 15 সালে এই চ্যাপ্টার থেকে পার্সিতে একটা প্রশ্ন, 16 সালে পার্সি, 17 সালে পার্সি, 18 সালে পার্সি, 19 সালে পার্সি, 20 সালেও পার্সি, 21 সালে পার্সি। এবার কোনো কারণে 22 আসে নাই। আর আসে না মানে তোমাদের জন্য একটা সুখবর, এখান থেকে 23 সালে প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে 21 সালে যেহেতু একটা প্রশ্ন, তাহলে 23 সালে এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তার মানে এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট পার্ট বি না পার্ট সি এর জন্য, বলো তো দেখি। পার্ট সি এর এর জন্য। জন্য। অতএব এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট খুব ভালো করে খেয়াল করতে হবে। তো আসেন এই চ্যাপ্টারে সর্বপ্রথম আমরা কিছু বেসিক আলোচনা করব, তার পরবর্তীতে আমরা এখানে অঙ্ক ঢুকবো। এখন বেসিকের মধ্যে সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কি। কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল হয় দুই রকম, একটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, একটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কেউ বলতে পারবেন গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মধ্যে কি কি জিনিস আসে? মোট কার্যকরী মূলধনের মধ্যে, আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, মোট কার্যকরী মূলধন বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে শুধুমাত্র কারেন্ট অ্যাসেট গুলি আসে। আর যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলে তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি কি করতে হয়, বাদ দিতে হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য প্রথমে আমরা কোম্পানির নাম লিখবো, এরপরে এই লাইনটা স্টেটমেন্ট শোয়িং দ্য এভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এন্ড এই অঙ্কটা করার জন্য আমাদের চারটা কলাম আমরা কাটবো, প্রথমে পার্টিকুলার, এরপরে ক্যালকুলেশন। ক্যালকুলেশন ঘরটা আপনি আলাদাভাবে চাইলে দ্বিতীয় পারেন অথবা পার্টিকুলার ঘরে ব্র্যাকেটে লিখতে পারেন, আপনার ইচ্ছা। ক্যালকুলেশন ঘরটা এটা কম্পালসারি না, এটা অপশনাল। আপনি এই যে র ম্যাটেরিয়ালের সাথে ব্র্যাকেটে এটা আপনি লিখে দিতে পারেন অথবা আলাদা ক্যালকুলেশন ঘর দিতে পারেন। এরপরে দুইটা টাকার ঘর, টাকা টাকা। এখন এক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাসেট কিছু আইটেম আছে, কারেন্ট লাইবিলিটি কিছু আইটেম দিয়ে আছে। আমরা কারেন্ট অ্যাসেট গুলো এক নজর পড়ে নেই। কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে প্রথমে হচ্ছে র মেটেরিয়াল, তারপর আছে ওয়ার্কিং প্রসেস, শর্টকাটে বলবো ডব্লিউআইপি, এরপরে ফিনিশ গুড, শর্টকাটে বলবো এফজি, ডেপ্টরস অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, দুইটা সেম কথা, ক্যাশ ইন হ্যান্ড আর প্রিপেড এক্সপেন্স। টোটালি এই ছয়টা হচ্ছে কারেন্ট অ্যাসেট নরমালি যায়। তবে এছাড়াও যদি প্রশ্নে এরকম কোনো আইটেম থাকে যেটা কিনা কারেন্ট অ্যাসেট, সেটা অবশ্যই কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনাকে দিতে হবে। এই সবগুলো যোগ করব টোটাল কারেন্ট অ্যাসেট। এরপর আমাদের কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটির মধ্যে ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে 2 নাম্বার লেখা আছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস অথবা আউটস্ট্যান্ডিং ওভারহেড অথবা যে কোনো ধরনের বকেয়া খরচ। আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, ওয়েজেস ওভারহেড এগুলা খরচে বোঝায়। আর 3 নাম্বারে কি, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এই তিনটা হচ্ছে দায়। তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লায়াবিলিটি বিয়োগফল যদি বাদ দেই তাহলে পাবো ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে আমাদের যোগ করতে হবে সেফটি মার্জিন অথবা কন্টিনজেন্সি। দুইটার যে কোনো একটা ভাষা প্রশ্নে লেখা থাকবে, সেফটি মার্জিন অথবা কন্টিনজেন্সি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করার হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তবে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালই হয়ে যাবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কথা মনে থাকবে? তাহলে কি দাঁড়ালো বলো তো দেখি, ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি?
এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি কিছু কিছু আইটেমের টাকা সরাসরি প্রশ্নে উল্লেখ থাকবে, তবে ম্যাক্সিমাম আইটেমের টাকা প্রশ্নে উল্লেখ থাকবে না, আমাদের বের করতে হবে। যে টাকার পরিমাণ উল্লেখ থাকবে না সেটা বের করার সূত্র হচ্ছে একটা। এই একটা সূত্র দিয়ে আমরা সকল কিছু টাকা বের করব, যার সূত্র কি? ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ টোটাল টাইম। ইউনিট প্রশ্নে উল্লেখ থাকবে, রেট প্রশ্নে উল্লেখ থাকবে, সিপি কথা হলো কনভার্সন পিরিয়ড, আর টোটাল টাইম। এই টোটাল টাইম একটু কথা আছে। টোটাল টাইমটা ডিপেন্ড করবে এই সিপি মানের উপর। সিপি সাধারণত 3 রকম থাকে। কয় রকমের থাকে সিপি বলো তো দেখি সবাই? 3 রকমের। এক হচ্ছে প্রথমে সিপি থাকতে পারে উইকে, 2 নাম্বার সিপি থাকতে পারে মান্থে, আর 3 নাম্বার সিপি থাকতে পারে হচ্ছে ডে। এখন বলো তো দেখি এক বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে যদি সপ্তাহ থাকে তাহলে টোটাল টাইম হবে 52। যদি প্রশ্নে লেখা থাকে 5 উইক, তাহলে এই 5 হচ্ছে সিপির মান, তাহলে টোটাল টাইম কত হবে উইকের ক্ষেত্রে? 52। এন্ড উইক না থেকে যদি থাকে 5 মান্থ, বলেন তো এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে সিপি হবে 5 আর টোটাল টাইম কত হবে? 12। এখন এই উইক থাকতে পারে, মান্থ থেকে আরেকটা থাকতে পারে 5 ডেজ। তাহলে ডেজ এক বছরে কয় দিন বলো তো দেখি? 360। ওইটা আমরা ধরবো অঙ্কের জন্য। হ্যাঁ, আমরা এক বছর সমান 365 দিনই ধরবো ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমাদের সিপি থাকবে 3 রকম, উইক, মান্থ অথবা ডেজ। উইক থাকলে টোটাল টাইম হবে 52, মান্থ থাকলে টোটাল টাইম হবে 12, ডেজ থাকলে হবে 365। ঠিক আছে? আমার কথাটা কি মনে থাকবে আপনাদের? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিট প্রশ্নে উল্লেখ থাকবে। কে কিছু বললেন? কে কোনো প্রশ্ন করছেন? ওকে, এবার আসেন। ইউনিট আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে, রেট আমাদের ম্যাক্সিমাম আইটেমের রেট দেয়া থাকবে, শুধুমাত্র 3টা আইটেমের রেট প্রশ্নে উল্লেখ থাকবে না, কখনোই থাকবে এই 3টা। এই 3টা কোন 3টা? এই 3টা যেহেতু রেট উল্লেখ থাকবে, এই 3টার জন্য আমরা প্রথমে একটা ওয়ার্কিং করে নিব। এই ওয়ার্কিংটা নিচে আমি দেখিয়ে দিছি। ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। 3টা আইটেমের কস্ট পার ইউনিট কখনোই উল্লেখ থাকবে না। তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, 2 নাম্বারটা হচ্ছে ফিনিশ গুড, আর 3 নাম্বারটা হচ্ছে ডেপ্টরস। এই 3টা আইটেমের কস্ট পার ইউনিট কখনোই উল্লেখ থাকবে না। কথা বুঝতেই পারছি আমি? জি স্যার। এখন উল্লেখ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে। এই বের করার নিয়মটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে প্রশ্নের মধ্যে আমাদের 4টা কস্ট থাকবে। কস্ট কি কি? র মেটেরিয়াল থাকতে পারে, ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার থাকতে পারে, ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড থাকতে পারে, আর একটা সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে। এই 4টা, এই 4টার মধ্যে কমপক্ষে 3টা থাকবে। আর শেষ আইটেমটা কিছু কিছু অঙ্কে থাকে, আবার কিছু কিছু অঙ্কে কি থাকে না। তাহলে আমাদের মনে রাখতে হবে কিভাবে? প্রথমে WIP ওয়ার্কিং প্রসেস, যার বাংলা হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্য, অর্থাৎ পণ্যটা পুরাটা উৎপাদিত হয় নাই। তাহলে এই ওয়ার্কিং প্রসেস বের করার ক্ষেত্রে আসবে 3টা আইটেম। কি কি? র মেটেরিয়াল যা থাকবে তার 100%, ডিরেক্ট ওয়েজেস বা লেবার যা থাকবে তার 50%, আর ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড যা থাকবে তার 50%। এন্ড প্রশ্ন হচ্ছে নিচের দুইটা কেন 50%? কারণ পণ্যটা পুরাটা উৎপাদিত হয় নাই, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড অর্ধেক অর্ধেক লাগছে ধরে আমরা অঙ্ক সমাধান করব। তাহলে WIP কস্ট পার ইউনিট বের করার নিয়ম কি? র মেটেরিয়াল কত পার্সেন্ট বলেন তো দেখি? 100%। লেবারের 50%। ফ্যাক্টরি
50%। 50%। এবার আসি ফিনিশ গুড। ফিনিশ গুডের ক্ষেত্রে এই তিনটা আইটেমে আসবে, তবে কথা মজার ব্যাপার হচ্ছে তিনটা আইটেমে আসবে 100%, কারণ ফিনিশ গুড মানে তৈরি পণ্য, এখন সবগুলি আমাদের কাজে লাগছে। ওকে, তাহলে ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুডের পার্থক্য কি বুঝতে পারছেন? জি স্যার। 2 নাম্বার আইটেম হচ্ছে ডেপ্টরস। ডেপ্টরস এর ক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের টোটাল আইটেম আসবে 4টা, আর মজার বিষয় 4টা আইটেমই সবগুলো কি 100%। 4টা আইটেম কি কি? উপরের 3টা সহ অতিরিক্ত আরেকটা, সেটা কি? সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এই 3টা ওয়ার্কিং আমরা একটা ছকে কমপ্লিট করব। সর্বপ্রথম আমরা এই ওয়ার্কিংটা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তাহলে একটু আমার সাথে সাথে একটু কথা বলেন তো দেখি। ওয়ার্কিং প্রসেস নির্ণয় করার ক্ষেত্রে র মেটেরিয়াল কত পার্সেন্ট আসবে? 100%। ডিরেক্ট লেবার, 50%। ফ্যাক্টরি ওভারহেড 50%। 50%। ফিনিশ গুড বের করার ক্ষেত্রে এই তিনটারই কত পার্সেন্ট? 100%। আর ডেপ্টর বের করার ক্ষেত্রে টোটাল কয়টা আইটেম আসে? 4টা। এই তিনটা আইটেম সহ অতিরিক্ত আরেকটা, তার নাম বলতে পারবেন কেউ? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। গুড, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। 4টা আইটেমের কত কত পার্সেন্ট বলতে কি? সবগুলো কি 100%? 100%। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি ওয়ার্কিংটা আমরা বুঝতে পারছি। আরেকটা সেটা কি, যে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি, এটা প্রশ্নে উল্লেখ থাকতে পারে এইরকম: কন্টিনজেন্সি ক্যাশ অথবা ক্যাশ ইন হ্যান্ড। যদি এরকম থাকে, ইফ ক্যাশ ইন হ্যান্ড বা কন্টিনজেন্সি 20% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে ঘটনা হচ্ছে নিট লেখা আছে কিনা। যদি নিট লেখা থাকে তাহলে 25% ক্ষেত্রে কাজ করতে হবে 25 দ্বারা গুণ 100 থেকে 25 বাদ দিয়ে কত? 75। আর যদি নিট না লেখা, যদি লেখা থেকে 25% ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে সরাসরি 25% লিখুন। কথা কি মনে থাকবে? জি স্যার। তাহলে যত পার্সেন্ট উল্লেখ থাকবে, যদি নিট থাকে, যেমন মনে করা লেখা আছে 20% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে এটা কত দ্বারা গুণ করব, কত দ্বারা ভাগ করব? 20 দ্বারা গুণ করে 80 দ্বারা ভাগ করব। আর যদি শুধু লেখা থাকে 20% অফ ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে সরাসরি কত পার্সেন্ট? 20%। 20%। ঠিক আছে, তাহলে আশা করি এই কয়টা তথ্য যদি আপনি মাথায় রাখতে পারেন এই পেজের তথ্যটুকু, তাহলে এই চ্যাপ্টারে আপনি সবগুলোই অঙ্ক সমাধান করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা একটা অঙ্ক সমাধান করব। তো অঙ্ক সমাধান করার জন্য আগে তোমাদের কিছু তথ্যগুলি ধরি। কেউ একজন বলেন তো দেখি। তাহলে 12 নম্বর প্রশ্নটা, এটা 2011 সালে 4th ইয়ারে অ্যাকাউন্টিং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পার্ট সি তে প্রশ্নটা আসছিল। প্রশ্ন বলছে, বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইড দ্য ফলোইং পার্টিকুলার টু ডিটারমাইন দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে টাকা বের করতে বলছে। এটা বের করার তথ্য কি আছে? র মেটেরিয়াল আছে 8 টাকা কস্ট পার ইউনিট, ডিরেক্ট লেবার আছে 3 টাকা, ভ্যারিয়েবল ওভারহেড আছে 6 টাকা। এখানে টোটাল তাহলে কস্ট কয়টা দিয়ে আছে একটু বলতে পারবেন সবাই? তিনটা কস্ট দিয়ে আছে। এই তিনটা কস্ট যোগ করে টোটাল কস্ট দিয়ে আছে 17। 17 সাথে প্রফিট যোগ আছে সেলিং প্রাইস 20 টাকা। আমাদের আরেকটা কস্ট আছে, তার নাম কি একটু বলেন তো দেখি। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। সেটা কি আছে আমাদের প্রশ্নে? না। নাই। ধন্যবাদ। এরপর নিচে লেখা আছে র মেটেরিয়াল ইন স্টক। কথাটা মানে হচ্ছে র মেটেরিয়াল সম্পর্কে তথ্য বলা আছে। র মেটেরিয়াল কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি বলো তো দেখি। কারেন্ট অ্যাসেট। বলছে এভারেজ 1 মান্থ, তাহলে সিপি কত? 1 মান্থের ক্ষেত্রে সিপি কত? 1। আর টোটাল টাইম 12। গুড। এবার লেখা আছে ম্যাটেরিয়াল আর ইন প্রসেস। কথাটা মানে হচ্ছে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। বলছে এভারেজ হাফ মান্থ, তাহলে হাফ মান্থের ক্ষেত্রে আমাদের সিপি হচ্ছে 0.5, টোটাল টাইম কত?
12 30 ফিনিশ আচ্ছা গুড মান্থ বলছে তার মানে 12 মাস হ্যাঁ গুড এবার ফিনিশ গুড অ্যাসেট নাকি লায়াবিলিটি 12 অ্যাসেট অ্যাসেট কারেন্ট অ্যাসেট অন এভারেজ 1 মান্থ তাহলে 1 মান্থের ক্ষেত্রে সিপি আর টোটাল টাইম কত বলেন সিপি হলো 1 আর টোটাল মান্থ হলো 12 12 গুড ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার্স এই সাপ্লায়ার্স কথাটা মানে হচ্ছে পাওনাদার মানে অ্যাকাউন্টস পেয়েবল সম্পদ না দায় দায় এখানে আছে 1 মান্থ তাহলে সিপি আর টোটাল টাইম কত কত বলেন সিপি 1 total ক্রেডিট time অ্যালাউ total টু time ডেপ্টরস 12 ডেপ্টরস মানে হচ্ছে অ্যাসেট 2 মান্থ লেখা total আছে month বলেন তো 12 সিপি আর টোটাল টাইম কত CP2 total time 2 আর 12 ওকে ঠিক আছে আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার এরপর প্রশ্ন বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ল্যাগ ইন পেমেন্ট কথা মানে হলো বকেয়া CP2 আর total time 12 ওকে কে জানে এখন বল না তার কথাটা পরে আসতেছে হ্যাঁ আর নটটা একটু স্লো তো যাই হোক আমরা এখানে প্রশ্ন বলছে ল্যাগ ইন পেমেন্ট কথা হচ্ছে বকেয়া তাহলে বকেয়া আছে ওয়েজেস বকেয়া আছে বলো তো দেখি তাহলে বকেয়া ওয়েজেস এটা কি চলতি সম্পদ না চলতি দায় চলতি দায় চলতি দায় চলতি দায় এনে লেখা আছে 1.5 উইক তাহলে সিপি কত টোটাল টাইম কত CP হচ্ছে 1.5 আর total time হচ্ছে 12 52 গুড CP lag in 1.5 payment আর of overhead total is time 4 week হলো lag in payment of overhead মানে আউটস্ট্যান্ডিং ওভারহেড এটা একটা দায় 4 উইক লেখা আছে তাহলে সিপি এবং টোটাল টাইম কত কত বলেন সিপি 4 আর 52 আর total time 52 গুড ওকে এখন আর আপনাদের বলতে হবে না এখন আমি বলতেছি ভালো করে খেয়াল করেন প্রশ্ন হচ্ছে 1/4 of the output is sold against cash অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি করা হয়েছে 4 ভাগের 1 ভাগ 1/4 কে কি বলতে পারেন 1/4 কথা মানে কত পার্সেন্ট এটা যদি শতকরায় প্রশ্নে কত পার্সেন্ট হবে 25% 25% গুড তাহলে দেখেন এই 1/4 is sold against cash তার মানে 100% এর মধ্যে 25% নগদে বিক্রয় তাহলে বাকি দিয়ে বিক্রয় কত পার্সেন্ট গুড বাকিতে বিক্রয় এটা কি দেনাদারের সাথে সম্পর্ক নাকি পাওনাদারের সাথে সম্পর্ক দেনাদার তাহলে ডেপ্টরস এর ক্ষেত্রে 75% একটা কাজ আমরা করব মনে রাখেন ঠিক আছে এরপরে প্রশ্ন বলছে ক্যাশ ইন হ্যান্ড এট এ ব্যাংক ইজ এক্সপেক্টেড টু টাকা 2500 তাহলে ক্যাশ ইন হ্যান্ড এটা সম্পদ না দায় সম্পদ তারপর লেখা আছে লেভেল অফ এ অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট অফ এ প্রোডাক্ট পার এনাম তাহলে আমাদের ইউনিটটা দিয়ে আছে কত 1,04,000 মনে রাখেন এই 1,04,000 ইউনিটে আমরা সকল কাজ করব প্রশ্ন বলছে ইউ মে অ্যাজিউম দ্য প্রোডাক্ট ইট ক্যারিড অর ইভেনলি থ্রুআউট দ্য ইয়ার এন্ড ওয়েজেস এন্ড ওভারহেড অ্যাকোয়ার্ড কি সিমিলারলি নিচের কথাটুকু মানে কিছুই না ঠিক আছে মানে ওয়েজেস এবং ওভারহেড বলছে যে এক মাস যদি ধরি তাহলে বছরে যদি মাসে ধরি তাহলে হচ্ছে 12 উইকে যদি ধরি তাহলে 52 আর দিনে ধরে 300 কত 65 এই কথা বলা হচ্ছে নিচের কথাটুকু উল্লেখ থাকুক বা না থাকুক এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না কে জানি এখন আনমিউট আছে মিউট করেন তাই ক্লাসে বের করে দিলে কিন্তু আজকে ক্লাসে জয়েন করা পাবেন না ওকে তাহলে আমাদের এই অঙ্কটা পুরাটাই পড়া শেষ এখন আমরা অঙ্ক শুরু করব অঙ্ক শুরু করার জন্য আমরা কয়টা ওয়ার্কিং করি বলো তো দেখি তিনটা একটা ওয়ার্কিং করব তিনটার জন্য একটা সকি ওয়ার্কিং করব কার কার জন্য ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুড এবং কি ডেপ্টরস এখন আমাকে বলেন ওয়ার্কিং প্রসেস জন্য কোনটা আসবে এখান থেকে 8 raw material 100
ডিরেক্ট লেবার 3 এর 50%, ওভারহেডের 6 এর কি 50%, তাই তো? 50%, জি তাহলে দেখেন তো আপনারা সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা আমাকে একটু শিওর করেন। জি স্যার। এখন দেখেন এই যে ওয়ার্কিং এক, জি স্যার। সবাই দেখেন তো এই 13 নম্বর অঙ্কটা কি দেখতেছেন কিনা? কত জানি করতেছি আমরা, সরি 12 না? ওকে, দেখেন এই যে 12 নম্বর অঙ্কটা লিখছি, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট পার্টিকুলার ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে আপনারা বলেন র মেটেরিয়াল 100% মানে 8 টাকা, ডিরেক্ট লেবার 3 টাকার কত পার্সেন্ট বলো দেখি? 50%, ওভারহেড 6 টাকার 50%, তাহলে এখানে আছে 1.5, এখানে আছে 3, এই তিনটা যোগ করে আছে 12.5। ফিনিশ গুডের ক্ষেত্রে তিনটার কত পার্সেন্ট বলো দেখি? 100%। ডেপ্টরসের ক্ষেত্রে এই তিনটার 100%, অতিরিক্ত আরেকটা আইটেম আসে তার নাম কি? সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা কি আমাদের প্রশ্নে আছে? অ্যাডমিন, জি না। তাই তাহলে ফিনিশ গুডের ক্ষেত্রে কস্ট পার ইউনিট 17, ডেপ্টরসের ক্ষেত্রে কস্ট পার ইউনিট কত? 17। তাই যে কস্ট পার ইউনিট যে বের করলাম তিনটার জন্য, আপনারা কি সবাই ক্লিয়ার এটা? জি স্যার। আর কোনো সমস্যা আছে কস্ট পার ইউনিট নিয়ে? না স্যার। ওকে, এখন আসেন আমরা অঙ্ক শুরু করব। লিখছি ডিস্ট্রিক্ট লিমিটেড কোম্পানি স্টেটমেন্ট শোয়িং এভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। লিখছি পার্টিকুলার ক্যালকুলেশন টাকা টাকা। আপনারা চাইলে এই ক্যালকুলেশন ঘরটা না দিতে পারেন, ক্যালকুলেশন ঘর যদি না দেন তাহলে এই টাকাটুকু আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব, এটা আপনার ইচ্ছা। তাহলে শুরুতেই আমাদের আইটেম ছিল, একদম শুরুতে শুরু করি যে র ম্যাটেরিয়াল। তাহলে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে দিছি প্রথমে র ম্যাটেরিয়াল। বলেন তো প্রত্যেকটা টাকা বের করার সূত্র কি ছিল? ইউনিট ইনটু রেট ইনটু সিপি ভাগ 12। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইউনিট হচ্ছে আমাদের সবার জন্য ইউনিট হচ্ছে 1,04,000। রেট মানে র মেটেরিয়াল রেট কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে আছে 8 টাকা, ঠিক আছে না? আর র মেটেরিয়াল সিপি সম্পর্ক হচ্ছে 1 মান্থ, তাহলে সিপি কত হবে, টোটাল টাইম কত হবে বলেন? CP1 ওকে, তাহলে লিখছি 1,04,000 ইনটু 8 গুণ 1 ভাগ 12, 69,333। কার কোনো আপত্তি আছে? ওকে, এবার আমরা আসবো তারপরটা ম্যাটেরিয়াল ইন প্রসেস মানে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে আমাদের সেম সূত্র, প্রথমে ইউনিট 1,04,000, ইউনিটের পরে গুণ কি? রেট। আর রেট তো আমাদের প্রশ্নে নাই, এজন্য ওয়ার্কিং প্রসেস আমরা রেট একটা বের করছি ওয়ার্কিং এ। বলতো ওয়ার্কিং প্রসেস রেট কত বের করলাম আমরা? 12.5। ওকে, আর আমাদের ওয়ার্কিং প্রসেস হতো হাফ মান্থ, হাফ মান্থ মানে কি? 0.5। তাহলে সিপি কত? CP 0.5 আর টোটাল মান্থ 12। লিখছি 1,04,000 ইন্টু 12.5 ইন্টু 0.5 ভাগ 12 সমান সমান 54,167। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার ফিনিশ গুডস। ফিনিশ গুডের ক্ষেত্রে 1 মাস লেখা আছে, একই ইউনিট 1,04,000, ফিনিশ গুডের রেট আমরা বের করি 17, তাহলে 1,04,000 ইন্টু 17, এক মাসের ক্ষেত্রে সিপি হচ্ছে 1, টোটাল টাইম হচ্ছে 12, 1,47,333। ফিনিশ গুড ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আসেন, এরপর আমাদের সাপ্লাই 15,000টা আমরা 15,000টা পরে আসি, আগে আমরা সম্পদগুলো দিয়ে নেই। এরপরে ডেপ্টর সময় আছে 2 মান্থ। তাহলে ডেপ্টরস এর ক্ষেত্রে কি ইউনিট হচ্ছে 1,04,000, রেট ডেপ্টরস এর রেট তো কত? ফিনিশ গুড এবং ডেপ্টরস রেট কিন্তু সমান নাকি? 17 বের করছিলাম, ঠিক না? আর এখানে সিপি আর টোটাল টাইম কত বলেন? 2 আর CP 2 আর টোটাল মান্থ হলো 12। ওকে, আর এখানে 1/4 ছিল, 1/4 মানে 25% নগদে, তাহলে বাকিতে বিক্রয় কত পার্সেন্ট? 75%। তাহলে আমরা দেখি 1,04,000 ইন্টু 17 ইন্টু 2 ভাগ 12, এটা হলো পুরাটা
75% যে কথা 4/3 কি একই কথা, আপনি এটা না দিয়ে সরাসরি 75% দিবেন। আর যদি এই যে এগুলা বোঝেন 1/4 যেহেতু আছে তাহলে বাদ বাকি কত 3/4, এটা যদি বোঝেন তাহলে আপনি এরকম দিবেন। আর যদি না বোঝেন তাহলে পার্সেন্টেজে প্রকাশ করে দিবেন। তো পার্সেন্টে প্রকাশ করাটা সহজ বিষয়। ঠিক আছে, তাহলে 3/4 যে কথা আর 75% কি সেম কথা। বুঝতে পারছি আমি? ওকে, জি এটা স্যার। ক্যালকুলেশন করে মান পাবো 2,21,000। আর সর্বশেষ ক্যাশের টাকাটা সরাসরি উঠেছিল 2,500, তাহলে 2,500। এখন চলতি সম্পদের সবগুলো যোগফল 4,94,333 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। নাই স্যার। ওকে, এরপর আসি বাদ বাকিটুকু দায়ের মধ্যে। প্রথম দায় বাদ সাপ্লায়ার। সাপ্লাই মানে কি? পাওনাদার। এখন মনে রাখতে হবে পাওনাদারের রেট আর র মেটেরিয়াল রেটটা সবসময় সেম হবে। কি বলছি বলো তো দেখি? পাওনাদারের রেট আর র মেটেরিয়াল রেটটা কি সবসময় কি সেম। তাহলে ইউনিট হচ্ছে 1,04,000, র মেটেরিয়াল রেট হচ্ছে 8 টাকা, তাহলে পাওনাদারের রেটও কত হবে? 8 টাকা। 8 টাকার 1 মান্থ আছে, তাহলে সিপি 1 টোটাল টাইম কত বলো দেখি? 12। তাহলে লিখছি 1,04,000 ইন্টু 8 ইন্টু 1 ভাগ কত 12 সমান সমান 70,300 কত 33। ক্রেডিটর্স ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা ওয়েজে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। ওয়েজের সম্ভব হচ্ছে 1.5 উইক। কেউ একটু বলেন তো দেখি ওয়েজেসটা কেমনে কি করব? 1,04,000 ইন্টু রেট কত? রেট হবে 3 হ্যাঁ, ইন্টু 1.5 ভাগ কত? ভাগ 12। রাইট, 1.5 তে উইক, তাহলে 12 হবে কি? 52 হবে। আচ্ছা 52, হ্যাঁ। ওকে, তাহলে 1,04,000 ইন্টু 3 1.5 ভাগ 52 সমান 9,000। ওভারহেডটা বলেন যদি কি কেউ একজন? এখানে ফুল উইক লেখা আছে। 1,04,000 ইন্টু ইন্টু 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 52। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের ওভারহেডটা শেষ। এই তিনটা ওভারহেড, তিনটা দায় যোগ করে আমাদের হলো 1,26,333। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিছি, পাইলাম হলো 2,68,000। এটা অ্যাকচুয়াল নাম কি বলতে পারবে কেউ? ওয়ার্কিং ক্যাপিটাল। এর সাথে যোগ করি সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি, কিন্তু সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো তথ্য নাই। তার মানে ওই মানটাই হয়ে গেছে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ এটা নিয়ে আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার এখানে ওয়েজেসের রেট 3 টাকা, এটা বুঝি নাই। ওই যে কয় টাকা? ওই রেটটা বুঝি নাই যে 3 টাকা, এই এটা কিভাবে আসলো? 3 টাকা। এই যে ওয়েজেস, এই যে ডিরেক্ট লেবার আছে না ম্যাডাম, 3 টাকা লেবার যে কথা, ওয়েজেস একই কথা। ঠিক আছে? জি স্যার, বুঝতে। ওকে, আরো কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করেন, এখানে আছে, স্ক্রিনে আছে, যে কোনো প্রশ্ন। নাই স্যার। নাই? তাহলে কি বুঝতে পারছেন এটা? জি স্যার। ওকে, তাহলে 12 নম্বর অঙ্কটা আমি করে দিলাম। 13 নম্বর অঙ্কটা আপনারা বাসায় করবেন। অঙ্কটা আমি একটু পরে দিতেছি। এই অঙ্কের ইউনিট হচ্ছে 1,04,000 ইউনিটস। এখানে র মেটেরিয়াল দিয়ে আছে 16, ওয়েজেস দিয়ে আছে 4, ওভারহেড দিয়ে আছে 12। এই অঙ্কে কিন্তু সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড নাই। তার মানে এই অঙ্কে ফিনিশ গুড এবং ডেপ্টরস এর রেট দুটো কি সমান হবে না? জি স্যার। হবে স্যার। বলতো কত কত হবে? 32। গুড। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং প্রসেস কত হবে? 24। কিভাবে? 16, এখানে 2, এখানে কত 6। ধন্যবাদ।
আর নিচে বলছে র মেটেরিয়াল আর ইন স্টক অন এভারেজ 4 উইক, তাহলে 4 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব বলো দেখি? 52। র মেটেরিয়াল কিন্তু একটা সম্পদ। ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে বলছে 2 উইক, তাহলে 2 দ্বারা গুণ কত দ্বারা ভাগ? 52 দ্বারা ফিনিশ গুড একটা সম্পদ, এখানে আছে 6 উইক, তাহলে 6 দ্বারা গুণ 52 দ্বারা কি ভাগ। কাস্টমার মানে হচ্ছে ডেপ্টরস আর সাপ্লাই মানে হচ্ছে ক্রেডিটরস। ওকে, তাহলে সম্পদ এখানে 8 উইক লাগে, তাহলে 8 দ্বারা গুণ কত দ্বারা ভাগ? 52 দ্বারা 52। আর সাপ্লাই আছে 4 উইক, তাহলে 4 দ্বারা গুণ কত দ্বারা ভাগ বলো তো দেখি? 52 দ্বারা 52। আর শেষে 6 এবং 7 দুইটা ল্যাগ ইন আছে, ল্যাগ ইন মানে হচ্ছে বকেয়া, একটা ওয়েজেস একটা কি ওভারহেড, তো দুইটাই বকেয়া, সম্পদ না দায়? দায়। এটা 1.5 দ্বারা গুণ 52 দ্বারা ভাগ, এটা 4 দ্বারা গুণ 52 দ্বারা ভাগ। আর শেষেরটা 1.5 লক্ষ টাকা কোথায় যাবে বলো তো, কি সম্পদে না দায়ে? সম্পদে। এই অঙ্কে কি কন্টিনজেন্সি বা সেফটি মার্জিন সহ কোনো কথা বলা আছে? নাই। তাহলে এই অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল হবে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। অঙ্কটা কিন্তু 2015 সালে এমবিএ পরীক্ষা আসলো। হ্যাঁ, তাহলে 13 নম্বর করে কি পারবেন? হ্যাঁ স্যার এটা পারা উচিত। ঠিক আছে, আমি 13 নম্বরের সাথে আমি আরেকটা দিয়ে দেই 15 নম্বর অঙ্কটা। হ্যাঁ, দেখেন 15 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে কি ইউনিট দিয়ে আছে 30,000 ইউনিট দিয়ে আছে। এটা কিন্তু থার্ড ইয়ার 2020 সালে অ্যাকাউন্টিং এ থার্ড ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছে। র মেটেরিয়াল টাকা দিয়ে আছে 30 টাকা, লেবার টাকা দিয়ে আছে 10 টাকা, আর ওভারহেড সব হচ্ছে 100% অফ ডিরেক্ট লেবার। তার মধ্যে ওভারহেডে কয় টাকা হবে? 10 টাকা 10 টাকা। তাহলে র মেটেরিয়াল 30, লেবার 10, ওভারহেডে কত? 10। তাহলে বলেন ফিনিশ, আর আমাদের সিলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড নাই, তাহলে ফিনিশ গুড এবং ডেপ্টরস কত কত টাকা হবে? 50। আর ওয়ার্কিং প্রসেস 40। গুড। এখন রসে বসে র মেটেরিয়ালের সম্ভব হচ্ছে 30 ডেজ। ঠিক আছে না? তাহলে 30 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করব? এক বছর সমান কয় দিন? 365 না 360 ধরি? সরি 360 ধরবেন। হ্যাঁ, 65 না 360 ধরবেন। হ্যাঁ, কারণ যে কিছু কিছু মাস 28, কিছু কিছু মাস 30 আছে, 360 ধরবেন। হ্যাঁ, তাহলে এখানে 30 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করবেন বলেন দেখি? 360। বলেন 2 নাম্বারটারে কি নামে দেব আমরা? প্রসেসিং টাইম। তাহলে 15 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করবেন? 360 দ্বারা ভাগ। গুড। ফিনিশ গুড সম্পর্কে বলছে 45 ডেজ, তাহলে 45 দ্বারা গুণ কত দ্বারা ভাগ? 360 দ্বারা গুড। ডেপ্টর সমস্যা 2 মান্থ, তাহলে 2 দ্বারা গুণ কত দ্বারা ভাগ? 12। গুড। ক্রেডিটর সময় বলছে 1 মান্থ, তাহলে 1 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ? 12 ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস মানে বকেয়া খরচ 15 দিন, 15 দ্বারা গুণ। এখন কি এটা কি পারা যাবে? ওকে, তাহলে আপনারা এই 15 নাম্বারটা আর এখানে হচ্ছে 13, অর্থাৎ 12, 13, 15 এই তিনটা কাজ আমরা করলাম। আগামী ক্লাসে আমরা কি করব, একটু ডিপে যাব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন।